রাসায়নিক পরিবর্তনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক করব, যেটা নাম হচ্ছে কি ভাইয়া, রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার হার। তো বিক্রিয়ার হারটাকে আমরা মূলত নির্ণয় করে থাকি কিভাবে, ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়। মানে আমার যে ঘনমাত্রার পরিবর্তনটা হবে ওইটাকে জাস্ট সময় দিয়ে ভাগ করে দিলেই ঠাস করে আমরা যে ভ্যালুটা পেয়ে যাব ওইটাকে আমরা কি বলবো, বিক্রিয়ার হার। জাস্ট একক সময়ে ঘনমাত্রার পরিবর্তনের হারটাকে কি বলা হচ্ছে, বিক্রিয়ার হার বলা হচ্ছে বাচ্চারা। তো বিক্রিয়ার হারের ক্ষেত্রে আমার যখন একটা বিক্রিয়াতে অংশগ্রহণ করে, এই পাশের অংশটাকে কি বলা হচ্ছে বলতো, এই পাশের অংশটাকে বলা হয় ভাইয়া বিক্রিয়ক, তাই না? এই পাশের অংশটা বিক্রিয়ক, এবং বিক্রিয়া করে যেটা উৎপন্ন হচ্ছে ওইটাকে আমরা বলে থাকি কি, উৎপাদ। তাহলে এটার নাম এখানে কি, বিক্রিয়ক, তাই না? এটা হচ্ছে এখানে বিক্রিয়ক, এবং যেটা উৎপন্ন হচ্ছে বিটাকে আমরা বলতেছি কি ভাইয়ারা, উৎপাদ। বিক্রিয়ক এবং বিক্রিয়া করে আমি যে ভ্যালুটা পাচ্ছি ওইটাকে আমি বলতেছি কি ভাইয়ারা, উৎপাদ বলতেছি। এবার আমরা ধরলাম একটা বিক্রিয়া একদম শুরু, মানে একদম শুরু হচ্ছে, মানে t = 0, মানে একদম 0 সেকেন্ডে বিক্রিয়কের পরিমাণটা কতটুকু থাকবে? বিক্রিয়কের পরিমাণটা ভাইয়ার এখানে আমার 100% আছে না? বিক্রিয়কের পরিমাণটা আছে কত ভাইয়ার এখানে, 100%। বিক্রিয়কের পরিমাণ যদি আমার 100% থাকে তাহলে উৎপাদ কতটুকু হবে? উৎপাদ হবে ভাইয়ার এখানে 0%। মানে বিক্রিয়কটা যত ক্ষয় হচ্ছে উৎপাদের পরিমাণটা কি তত বৃদ্ধি পাবে না বিক্রিয়াতে? মানে এ যত ক্ষয় হবে বিটা কি হবে, তত পরিমাণে বৃদ্ধি পাবে। তাহলে বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা কি হচ্ছে দেখো তো, এখানে সবথেকে বেশি পরিমাণে আছে না? হ্যাঁ, একদম 100% আছে। তাহলে উৎপাদের ঘনমাত্রাটা কি আছে? 0, মানে কি সবথেকে কম পরিমাণে আছে এখানে বাচ্চারা, তাই না? ওকে, ডান। এবার ধরে নিলাম বিক্রিয়াটা আমার কিছু সময় হচ্ছে, টাইমটা কতটুকু ধরলাম ভাইয়া, টাইম এখানে আমার 30 সেকেন্ড ধরলাম। 30 সেকেন্ড যাবত আমার বিক্রিয়াটা হচ্ছে, হওয়ার পরে আমার বিক্রিয়ক অবশিষ্ট আছে 70%। তাহলে উৎপাদ কত কি হচ্ছে, উৎপাদ কি, যদি 100 থেকে এখানে 70% হয়ে যায় তাহলে উৎপাদ কতটুকু হবে? উৎপাদ হবে কিন্তু ভাইয়ার এখানে 30%। এই দুইটা যোগ করলে কত পাবো আমরা? 100টাকে পেয়ে যাব। বলো কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? ঠিক আছে না? ওকে। এবার যদি আমরা কিছু সময় পরের কথা চিন্তা করি, মানে t = 30 এর কথা চিন্তা করি, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রাটা কি হচ্ছে? বিক্রিয়কের ঘনমাত্রা ছিল 100, হয়ে গেছে কত, 70 বা 70। তাহলে এটা কি হচ্ছে, এটা কমে গেছে না? এই মানটা আমাদের কমে গেছে। এবং উৎপাদের ঘনমাত্রা ছিল 0, হয়ে গেছে কত, 30। মানে এই মানটা কি হচ্ছে আমাদের, এই মানটা ভাইয়া আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এইটুকু আমাদের সবার ক্লিয়ার আছে না? বিক্রিয়ক বিক্রিয়াতে অংশগ্রহণ করে যেটা উৎপন্ন করতেছে সেটাকে আমরা কি বলতেছি, উৎপাদ বলতেছি। উৎপাদের বিক্রিয়কের ঘনমাত্রা যত কম হচ্ছে উৎপাদের ঘনমাত্রাটা তত বৃদ্ধি পাচ্ছে। বিক্রিয়ক ক্ষয়ের ফলে উৎপাদের বৃদ্ধি হয়, ঠিক আছে না? মানে একটা ক্ষয়ে আর একটা গড়তেছে। ওকে না? তাহলে বিক্রিয়া শুরুর সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা সবথেকে বেশি পরিমাণে আছে, উৎপাদের ঘনমাত্রা একদম 0, মানে কম আছে সবথেকে। বিক্রিয়াটা কিছু সময় হওয়ার পরে বিক্রিয়কের ঘনমাত্রা কমে যাচ্ছে, ছিল 100, হয়ে গেছে কত, 70। এবার কিছু সময় পরে উৎপাদের ঘনমাত্রা কি ছিল 0, হয়ে গেছে 30, মানে একটু বেড়ে গেছে না? ওকে, ডান। এবার আসো আমরা আরেকটু ডিপলি বোঝার চেষ্টা করি বাচ্চারা। এবার বিক্রিয়ার হারের যে ফর্মুলাটা, মানে বিক্রিয়কের ঘনমাত্রা কম হচ্ছে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা কি করব, আরেকটু ডিপলি ভাবে বোঝার চেষ্টা করি। এখানে এটা কি বলতো ভাইয়ারা, এটা হচ্ছে আমার কি, বিক্রিয়ক, এবং বি ওইটাকে কি বলতেছি আমরা, উৎপাদ বলতেছি। খুবই ইজি, তাই না? খুবই ইজি। এবার আসো, যদি এটাকে বিক্রিয়ক এবং এটাকে আমরা উৎপাদ বলে থাকি, তাহলে একদম 0 সেকেন্ডে, একদম 0তম সেকেন্ডে আমার ঘনমাত্রার পরিবর্তন, মানে একদম 0 সেকেন্ড কোনটা বলো তো, t1 এ না? t1 এ আমার কি আছে, ঘনমাত্রাটা, মানে এই 100টাকে আমি কি বলবো, এখানে 100টাকে বলবো ভাইয়া c1, এবং এই 70টাকে কি বলবো, আচ্ছা আচ্ছা, আগে আমরা বিক্রিয়কের কথা চিন্তা করি, তাই না? তাহলে বিক্রিয়কটা একদম 0তম সেকেন্ডে বিক্রিয়কটা কি আছে বলতো, c1 আছে। তাহলে c1 কোনটা,
100%টা। ওকে, এবার ধরো বিক্রিয়াটা কিছু সময় পরে মানে ডেলটি মানে ক্ষুদ্র একটু সময় পরে আমার, তাহলে বিক্রিয়কটা কি হবে? উৎপাদের যে ঘনমাত্রাটা আছে ছিল C1, পরের বারে কি পাবো আমরা এখানে C2 হয়ে যাবে না? ওকে, না পরের বারেরটাকে আমরা বলতেছি কি C2 বলতেছি। এবার এই দুইটার যদি তোমরা পার্থক্য করো, দেখো তো বড় মানটা কোনটা, মানে এটাকে একদম বিক্রিয়া যখন শুরু হচ্ছে এই টাইমে আমার বিক্রিয়কের ঘনমাত্রা C1 কতটুকু আছে? 100% আছে। বিক্রিয়াটা কিছু সময় হচ্ছে মানে ধরে নিচ্ছি 30 সেকেন্ড হচ্ছে, 30 সেকেন্ড পরে আমার বিক্রিয়কের ঘনমাত্রাটাকে আমি কি বলছি ভাইয়ারা? C2 বলছি। এবার এই দুইটার যদি আমরা পার্থক্য করি তাহলে কি পাবো আমরা? পার্থক্যের ক্ষেত্রে আমরা কি করি? শেষেরটা থেকে প্রথমটাকে বাদ দেই। শেষের ভ্যালু কোনটা এখানে? C2 এর থেকে আমি C1 টাকে বাদ দিব। এই যে পরিবর্তন বা পার্থক্যের ক্ষেত্রে কি করব আমরা? শেষেরটা থেকে আদিটাকে বাদ দিব। এবার একটু বোঝার চেষ্টা করো তো ভাইয়ারা, এই দুইটার মধ্যে আমার বড় মান কোনটা? দেখো তো C1 টা বড় নাকি C2 টা বড়? এখন C2 এর থেকে যদি আমি C1 টাকে বাদ দিই, মানে বড় থেকে যদি ছোট থেকে যদি বড় মানটাকে বাদ দিই, তাহলে মানটাকে কি পাবো বলো তো? একটা নেগেটিভ মান পাবো না? মানে তুমি যদি এইটার কথাই চিন্তা করো, এখন 70 থেকে যদি তুমি 100 কে বাদ দাও তুমি কি পাবা? -30, মানে একটা নেগেটিভ পাইলা না? এখানে একটা নেগেটিভ মান পাইছো না? ওকে, তাহলে নেগেটিভ মান হলে এই মানটা কি হচ্ছে? একটা পুরোটাই একটা নেগেটিভ মান হয়ে যাচ্ছে। তাহলে তুমি এখান থেকে ঘনমাত্রার যে পরিবর্তন ক্ষুদ্র সময়ে ডেল থিটা কি হয়ে যাচ্ছে? নেগেটিভ। তাহলে তোমার ভাইয়ারা ডেল টি সময়ে ঘনমাত্রার পরিবর্তন কত? ঘনমাত্রার পরিবর্তন এখানে ভাইয়া -dc। এবার একক সময়ে কি বললাম? এবার একক সময়ে আমার ঘনমাত্রার পরিবর্তনটা কত হচ্ছে? -dc ডিভাইডেড বাই dt। খুবই ইজি, বলো তো খুবই ইজি না এই জিনিসটা? এটা আমরা কিসের কথা চিন্তা করছি? বিক্রিয়কেরটা নির্ণয় করছি। এবার যদি ভাইয়া উৎপাদকটা আমরা বের করার চেষ্টা করি, এবার যদি কি আমরা উৎপাদকটা বের করার চেষ্টা করি তাহলে কি হচ্ছে দেখো তো, একদম শূন্যতম সেকেন্ডে, কি বললাম? একদম শূন্যতম সেকেন্ডে আমার উৎপাদকটাকে, উৎপাদের ঘনমাত্রাটাকে কি বলছি? C1 বলছি। তাহলে একদম শূন্যতম সেকেন্ড মানে t 0, এই টাইমে উৎপাদের ঘনমাত্রা কোনটা? এইটা C1। ওকে, কিছু সময় পরে মানে ডেল টি পরিমাণ বা কি dt বা ডেল টি তোমরা যে কোনো একটা বলতে পারো, কিছু সময় পরে কি করবা? ঘনমাত্রা পরিবর্তনটা করবা। ঘনমাত্রা পরিবর্তন করে দেখবা তুমি পাইছো C2। তাহলে প্রথমটা ছিল C1, কিছু সময় মানে 30 সেকেন্ড পরে আমি এইটাকে কি বলবো? এইটাকে আমি পাবো ভাইয়া C2। হ্যাঁ, এই দুইটাই C2 টাকে আমি পাইছি। এবার তুমি এই দুইটার মধ্যে একটা ক্যালকুলেশন করো, কি করবা? পার্থক্য বের করবা। পার্থক্যের ক্ষেত্রে কি করবা ভাইয়ারা? শেষেরটা থেকে আদিটাকে বাদ দিবা। শেষেরটা থেকে আদিটাকে বাদ দিচ্ছ, তাহলে এই দুইটার মধ্যে C1 এবং C2 এই দুইটা মানের মধ্যে আমার বড় মানটা কোনটা? C1 টা বড় নাকি C2 টা বড়? এই ক্ষেত্রে কিন্তু ভাইরা C2 টা কি একটা বড় মান, C1 টা একটা ছোট মান। তাহলে বড় মান থেকে আমি ছোটটাকে বাদ দিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আমি যে DC টা পেলাম মানে যে ঘনমাত্রার পরিবর্তনটা পেলাম উৎপাদের ক্ষেত্রে, এটা একটা পজিটিভ মান আসলো না? হ্যাঁ, পজিটিভ মান আসছে। এবার dt সময়ে ঘনমাত্রার পরিবর্তন আসছে কত? dc। এবার যদি একক সময়ে ঘনমাত্রার পরিবর্তনটা চিন্তা করি বাচ্চারা, কি আসবে? প্লাস dc ডিভাইডেড বাই dt। খুবই ইজি। এবার এই দুইটার যদি আমরা ক্যালকুলেশন বা রাশিমালাটা বের করি তাহলে কি হচ্ছে বলো তো? মাইনাস dc ডিভাইডেড বাই dt। এটা কি? বিক্রিয়ক। এটা কি? বিক্রিয়ক। ইজ ইকুয়াল টু উৎপাদকটা কত? প্লাস dc ডিভাইডেড বাই dt। এটা কি? উৎপাদ। বাম পাশেরটাকে আমরা কি বলতেছি? বিক্রিয়ক বলতেছি। ডান পাশেরটাকে আমরা উৎপাদ বলতেছি বাচ্চারা। বলো এইটুকু আমাদের ক্লিয়ার আছে কিনা? ভাই এগুলো খুবই ইজি। তোমরা যদি কেউ বুঝতে না পারো একটু ভিডিওটাকে টান দিয়ে আবার করে দেখবা, ঠিক আছে? ওকে, ডান। এবার তাহলে বিক্রিয়ার হারের রাশিমালাটা আমরা বের করতে পারি কিনা দেখি তো। মানে একটা ধরো বিক্রিয়ার, এবার আমরা দেখব কি বিক্রিয়ার হারের রাশিমালাটা আমরা বের করতে পারি কিনা, ঠিক আছে? ওকে, ডান। দেখি তো রাশিমালাটা আমরা কিভাবে বের করতে পারি ভাইয়ারা। রাশিমালার সমীকরণটা ভাইয়া কি বলছেন? সমীকরণটা কি ভাইয়া? dc ডিভাইডেড বাই dt। এইটাই কি আমার বিক্রিয়ার হার না? এই যে ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়, তাহলে c টাকে বলা হয় ঘনমাত্রা এবং
সময়টা কি টি। ওকে, এবং ধরো একটা তুমি ঘনমাত্রা লিখবা, যেমন a এর ঘনমাত্রাটাকে তুমি লিখবা কোন হিসাবে, থার্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে তুমি a কে দিবা। ওকে ডান, এটা বন্ধু ভাইয়া বুঝতে পারছি আমরা, তাই না? তাহলে কি করব, এই দেখো ডি সি, সি এর জায়গায় সি হবে না, কি হবে, a হবে, কারণ a এখানে দেয়া আছে, এবং ডি সি টা তো লিখছি, এবার লিখবো কি ডি টি টাকে জাস্ট লিখবো ডি টি। ওকে ভাইয়া ডান। এবার সামনে যদি কি আছে, একটা মোল সংখ্যা আছে না, মোল সংখ্যাটাকে আমরা জাস্ট ভাগ করে দিব। মোল সংখ্যাটাকে কি করব ভাইয়া, এখানে আমরা মোল সংখ্যাটাকে ভাগ করে দিব। এবার একটু দেখো তো এই ভ্যালুটা আমার বিক্রিয়ক নাকি উৎপাদ? হ্যাঁ এটা তো বিক্রিয়ক, বিক্রিয়ক হলে সামনে একটা মাইনাস আসবে না? হ্যাঁ, এখানে আমরা কি দিব, একটা মাইনাস দেব। ওকে, এবার ইজ ইকুয়াল টু পরেরটার কথা চিন্তা করি, পরেরটার কি ডিসি, এ তো সি হবে না, কি হবে ডি বি ডিভাইডেড বাই ডিটি, মানে বি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এটা ক্ষুদ্র টাইমে। এবার কি করব, মোল সংখ্যাটাকে জাস্ট ভাগ করে দিব, ভাগ করে দেওয়ার পরে এটা আমার, তারপরে কাজটা কি, আমি দেখব এটা একটা কি মান, এটা বিক্রিয়ক নাকি উৎপাদ? হ্যাঁ এটা তো বিক্রিয়ক, বিক্রিয়ক হলে কি হবে, মাইনাস হবে না? বিক্রিয়ক হলে সামনে একটা ভাইয়ারা মাইনাস আসবে। ওকে, এবার আসো, এবার আমরা দেখি, এবার আমাদের কাজ কি ভাইয়ারা, উৎপাদেরটা কাজ করা। বিক্রিয়কের কাজ শেষ, এবার আমরা উৎপাদের ঘনমাত্রাটা বের করব, তাই না, রাশিমালা থেকে। তাহলে কি করব, প্রথম কাজ কি, ডিসি ডিভাইডেড বাই ডিটি, তাহলে ডি সি লিখব, সি এর মধ্যে কি হবে, যেটা থাকবে ওইটার ঘনমাত্রা ডিভাইডেড বাই ডিটি। এবার সামনে কি আছে সি, মানে এটাকে একটা মোল সংখ্যা, মোল সংখ্যাটাকে জাস্ট ভাগ দিয়ে দিব। এবার এইখানে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে বলো তো ভাইয়ারা? এইখানে কিন্তু আমি একটা পজিটিভ মান পাবো, কারণ বিক্রিয়কের ক্ষেত্রে আমি রাশিমালাতে কি পাচ্ছি, পজিটিভ মান পাচ্ছি, তাহলে আগে সামনে কি মাইনাস হবে, হবে না। এবার এবার লাস্ট একটা কোনটা আছে, লাস্টের ডি এর কথা চিন্তা করি, এইটাটা বের করব আমরা, কি করব, ডিসি, সি হবে না, যেটা মূল সংখ্যা থাকবে এটা ডি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই সময়, সামনে কি আছে ডি, এটা কি একটা মূল সংখ্যা, মূল সংখ্যাটাকে আমরা ভাগ করে দিব, কারণ আমরা একক সময়টা বের করব বাচ্চারা। এই ক্ষেত্রে আমরা কি করব, একক সময়টা বের করব। ওকে ডান, বলো রাশিমালাটা আমরা বের করব, বিক্রিয়ার হারের রাশিমালা বের করা বুঝতে পারছি কিনা? যদি বুঝে থাকি, এবার আসো আমরা বিক্রিয়ার হারের এককটা বোঝার চেষ্টা করি বাচ্চারা। এবার আমরা কি করব, বিক্রিয়ার হারের এককটা বোঝার চেষ্টা করি আসো। তাহলে ভাইয়ারা আমার ঘনমাত্রার পরিবর্তনটাকে আমরা কি বলি, ঘনমাত্রার পরিবর্তনের এককটা তো বাচ্চা কালে পড়ে আসছে, কি বলতো, মোল পার লিটার, এবং সময়ের এককটা কি, সেকেন্ড, এবং এসটাকে তুমি যদি জাস্ট উপরে দিয়ে দাও তাহলে কি পাচ্ছ বলতো, মোল পার লিটার পার সেকেন্ড। এটাকে কি বলতেছি আমরা, এটাকে ভাইয়া বলি আমরা যে বিক্রিয়ার হারের একক, মোল পার লিটার পার সেকেন্ড। এবং এখানে একটা ছোট্ট একটা অঙ্ক দেয়া আছে, এটা আমরা করার চেষ্টা করি, ঠিক আছে না? x বিক্রিয়া করে উৎপন্ন করছে y, মানে x টা উৎপাদ, y টা বিক্রিয়ক। ওকে না, তাহলে বিক্রিয়ার শুরুতে x এর ঘনমাত্রা ছিল কত, 5 মোল, 4 সেকেন্ড পরে, সময় কতটুকু দেয়া আছে, 4 সেকেন্ড, 4 সেকেন্ড পরে ঘনমাত্রা হয়ে যায় আমার 3 মোল। এবার আমরা কি করব, জাস্ট এটা বিক্রিয়ার হারটা বের করব। কি করবা, একটা ভাগ চিহ্ন দিবা, কি হবে, প্রথম কাজ কি হবে, একটা মাঝখানে ভাগ দিয়ে দিব, ভাগ হয়ে গেল রে, একটা ভাগ দিয়ে দিলাম। ওকে, ভাগ দেওয়ার পরের কাজটা কি, ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে ঘনমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে কি করব বলো তো, আমরা পরিবর্তনের ক্ষেত্রে কাজ কি, শেষেরটা থেকে প্রথমটাকে বাদ দেব। তাহলে শেষে ছিল কত, 5 হয়ে গেছে কত, 3, তাহলে শেষে কোনটা আসতেছে 3, উপরে কত আছে, 5 আছে। এবং আর টাইমটা, ঘনমাত্রার পরিবর্তনটা লিখলাম, টাইম কত আছে ভাইয়ারা, টাইম আছে ভাইয়ারা 4 সেকেন্ড। এখানে বলো তো আমাদের ক্যালকুলেশন হয়েছে কিনা, না ভাইয়ারা এখানে হয়নি আমাদের। কেন হয়নি বলো, কেন কেন কেন? কারণ দেখো তো এটা বিক্রিয়কের কথা বলছে না, x এরটা বের করতে বলছে, বাট x কি একটা বিক্রিয়ক না? তাহলে যদি বিক্রিয়ক হয় তাহলে কি হচ্ছে দেখো তো, বিক্রিয়কের ক্ষেত্রে সামনে একটা মাইনাস আসে না আমাদের, এখানে জাস্ট একটা মাইনাস দিব, মাইনাস দিয়ে তোমরা ক্যালকুলেশন করার পরে যে ভ্যালুটা পেয়ে যাবা ওটা কি বিক্রিয়ার হার হবে, পাশে জাস্ট সুন্দরভাবে এককটা লিখে দিবা, এককটা কি, মোল পার লিটার পার সেকেন্ড। খুবই ইজি বাচ্চারা, এগুলা এগুলো আমাদের খুব ইজি একটা জিনিস। এবার আমরা বোঝার চেষ্টা করব কি, যে ঘনমাত্রা বনাম সময় লেখচিত্র, ঘনমাত্রা বনাম সময়ের যে একটা গ্রাফ আছে আমাদের, ওই গ্রাফটা আমরা দেখার চেষ্টা করি আসো। তো এই পাশটায়
এই অক্ষ বরাবর আমরা কাকে নিছি, সময়টাকে নিছি, এবং উপরের অক্ষ বরাবর আমরা ঘনমাত্রাটাকে নিছি। ভাইয়ারা এই অক্ষ বরাবর আমি কেন সময়টাকে নিলাম বলতো? কারণ সময়ের মানটা তো কখনোই চেঞ্জ করা পসিবল না যদি সৃষ্টিকর্তা না চান। মানে এটা একটা ধ্রুবক মান, ধ্রুবক মানটাকে তুমি সব সময় এই অক্ষ বরাবর নিবা, এবং এই অক্ষ বরাবর এটা অধীন চলক, মানে তুমি ঘনমাত্রাটাকে চেঞ্জ করতে পারবা, তাই না? তো ওই অক্ষ বরাবর তুমি ঘনমাত্রাটাকে নিবা। তো দেখো তো, যখন বিক্রিয়া শুরু হচ্ছে, যখন আমার বিক্রিয়া শুরু হচ্ছে, ওই টাইমে আমার উৎপাদের পরিমাণটা কি দেখো তো একদম জিরো না? বিক্রিয়া শুরুর সময় উৎপাদের পরিমাণটা কি থাকে, একদম শূন্য থাকে না? হ্যাঁ। এবং উৎপাদের পরিমাণটা কি আস্তে আস্তে বাড়তে থাকে। প্রথম কথা কি ভাইরা, বিক্রিয়কের পরিবর্তনটা আস্তে আস্তে কমতে থাকে। বিক্রিয়ক, এটা এই লেখটাকে আমরা বলতেছি কি, বিক্রিয়ক, এবং উপরেরটা যেটা আছে এটাকে আমরা বলছি উৎপাদ, তাই না? তো যখন, আচ্ছা প্রথমে আমরা উৎপাদের কথাটা বলি, ঠিক আছে না? তাহলে বিক্রিয়া যখন শুরু হয় বা ওই মুহূর্তে উৎপাদের ঘনমাত্রা কি থাকে, সরি বিক্রিয়কের ঘনমাত্রাটা কি থাকে, সবথেকে বেশি পরিমাণে থাকে। সময় যত যায়, সময় যত আস্তে আস্তে বাড়তে থাকে, মানে এখানে ধরো 0 1 2 3 4 5 6, সময় যত বাড়তে থাকে আমার বিক্রিয়কের পরিমাণটা কি হয়, তত ক্ষয় হতে থাকে। মানে দেখো ছিল 100 হয়ে গেছে কত, 70, মানে কমছে না, 100 থেকে 70 হয়ে গেছে। প্রথমে বিক্রিয়ক কি থাকবে, সর্বোচ্চ পরিমাণে থাকবে। সময়ের মান যত বাড়বে বিক্রিয়কের মানটা কি হবে, তত পরিমাণে কমতে থাকবে বাচ্চারা। ওকে, জাস্ট কমে গেল। এবার দেখো তো উৎপাদের কথা যদি আমরা চিন্তা করি, যখন বিক্রিয়া শুরু হচ্ছে উৎপাদ কত, জিরো, মানে একদমই কম। সময় যত বাড়তেছে, উৎপাদ কি হচ্ছে, গেইন করতেছে না? উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। মানে গ্রাফটা তো আস্তে আস্তে ভাইয়া আমাদের উপর দিকে যাচ্ছে। তাহলে বিক্রিয়কের পরিমাণ যত কমতেছে উৎপাদের পরিমাণটা তত বাড়তেছে। তারা এইভাবে বাড়া কমা করতে করতে তারা একটা সাম্য অবস্থায় চলে যাবে। দুইজন কি করবে, একটা সাম্য অবস্থায় চলে যাবে, তারপরে তারা একই সাথে আগাবে। বিক্রিয়ার হারটাকে আমরা কি বলছি, ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়। বাট এইটাকে আমরা আরেকটা সূত্রের মাধ্যমে প্রমাণ করতে পারি। যেমন এটা কিভাবে হয়ে থাকে, সাপোজ আমরা বাচ্চাকালে একটা সূত্র পড়ে আসছি না, S n ডিভাইডেড বাই v। S টাকে কি বলছি, ঘনমাত্রা, n টাকে কি মোল সংখ্যা, v টা কি আয়তন, তাই? এবার আমি ধরে নিলাম যে x টা প্রথমত 5 মোল আছে। 5 মোল যদি থাকে তাহলে সে বিক্রিয়াতে তাড়াতাড়ি অংশগ্রহণ করবে, নাকি s টা ধরে নিলাম 20 মোল আছে, তাহলে এইটা তাড়াতাড়ি বিক্রিয়াতে অংশগ্রহণ করবে বলো তো? এই ক্ষেত্রে বাচ্চারা আমার তোমার মোল সংখ্যা যত বেশি হবে, ঘনমাত্রাটা কি হবে, ঘনমাত্রাটা তত বেশি হবে। এবং ঘনমাত্রা যত বেশি হবে তাদের মধ্যে পারস্পরিক একটা সংঘর্ষের পরিমাণটা বেশি হবে না? তো যত পরিমাণে সংঘর্ষ হবে বিক্রিয়ার হারটা কি হবে, তত বৃদ্ধি পাবে। তাহলে ঘনমাত্রাটা যদি বাড়ে বিক্রিয়ার হার কি হবে, বেড়ে যাবে। ঘনমাত্রা যদি কমে বিক্রিয়ার হারটা কি হচ্ছে বলতো, বিক্রিয়ার হারটা এই ক্ষেত্রে কমে যাচ্ছে। তাহলে বিক্রিয়ার হারের সাথে ঘনমাত্রার যে সম্পর্ক, এটা একটা সমানুপাতিক সম্পর্কে না? তো এবার যদি সমানুপাতিক চিহ্নটাকে আমি উঠিয়ে দেই তাহলে আমি কি লিখতে পারবো বলতো? তাহলে সেই ক্ষেত্রে আমি লিখতে পারবো বিক্রিয়ার হার ইজ ইকুয়াল টু, সমানুপাতিকের পরিবর্তে ধ্রুবক নিব, ধ্রুবকটাকে বলতেছি কি কে, কে ইনটু ঘনমাত্রা, কে ইনটু ঘনমাত্রা টু দি পাওয়ার n। n কেন, এইখানেও একটা n হবে। nটাকে কি বলা হচ্ছে এখানে, nটাকে এখানে বলা হচ্ছে বিক্রিয়ার ক্রম। এটা আমরা পরে জানবো, এটা আমরা কয়েকটা লেকচার পরে এইগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব। বিক্রিয়ার ক্রম সম্পর্কে অনেক কিছু পড়াশোনা আছে আমাদের, ঠিক আছে? ওকে, nটাকে আমরা এখানে বলবো কি ভাইয়ারা, বিক্রিয়ার ক্রম বলে থাকবো। তো এই ক্ষেত্রে তোমরা বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার ঘনমাত্রা থেকেও তোমরা আরেকটা কি করতে পারো, বিক্রিয়ার হার নির্ণয় করতে থাকবা। এবং যে কেটাকে এখানে লেখা হচ্ছে, এই কেটাকে কি বলা হচ্ছে ভাইয়া, বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক বলা হচ্ছে এখানে কেটাকে আমাদের। এবার আমার যে एग्जांपलটা দেওয়া আছে x y, কি বলা আছে ওখানে, x y, বা x টা হচ্ছে বিক্রিয়ক, y টা হচ্ছে উৎপাদ। এইটা যদি আমরা বিক্রিয়ার হারের এইটা বের করি তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো বলতো? এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারবো, এটা আমরা লিখবো কি বলতো, বিক্রিয়ার হার ইজ ইকুয়াল টু k ইনটু
a এর ঘনমাত্রা টু দি পাওয়ার n। nটা কি? nটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবা, যদি আমার বিক্রিয়ার ক্রমের মান দেওয়া থাকে, যেমন ধরো তোমার প্রশ্নে দেওয়া আছে n = 2, তাহলে তুমি এখানে n এর মানটা 2 দিবা। বিক্রিয়ার মান যদি দেওয়া থাকে n = 3, সেই ক্ষেত্রে 3 দিবা। বাট যদি তোমার বিক্রিয়ার মানটা বা বিক্রিয়ার ক্রমের বা n এর মানটা না দেওয়া থাকে, তো তোমরা সেখানে n = 1 ধরে করে নিবা। কি ধরবা? n = 1 ধরে নিবা। এবার যদি আমি একটা एग्जांपल দেই, যেমন আমার বিক্রিয়ক a + b বিক্রিয়া করার ফলে উৎপন্ন হচ্ছে কি? উৎপন্ন হচ্ছে c + d। এবার এইটার যদি আমরা বিক্রিয়ার হারের কথা চিন্তা করি, তাহলে কি হচ্ছে? বিক্রিয়ার হার, তোমরা এখানে যদি সমানুপাতিক চিহ্ন দিয়ে লেখো, সমানুপাতিক চিহ্ন দিয়ে লিখলে তোমরা লিখতে পারবা কি? a এর ঘনমাত্রা টু দি পাওয়ার n, তারপরে b এর ঘনমাত্রা টু দি পাওয়ার n। n এর মান যদি দেয়া থাকে তাহলে লিখবা, যদি দেয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা 1 ধরে নিয়ে করবা। যদি বলে যে 10 মিনিট পরে বিক্রিয়ার ওই ঘনমাত্রাটা কত, তাহলে ওখানে 10 মিনিট দিয়ে করবা। ঠিক আছে? যদি 20 মিনিট বলে, সেই ক্ষেত্রে তোমরা 20 মিনিট দিয়ে এই মানটা নির্ণয় করতে পারবা। ঠিক আছে? এবং এইটা শুধু বিক্রিয়কটা কাউন্ট হবে। এই ক্ষেত্রে কি হবে? শুধু দেখবা আমি বিক্রিয়কটাকে কাউন্ট করছি, উৎপাদটাকে কাউন্ট করা যাবে না। মানে a এর ঘনমাত্রা টু দি পাওয়ার n, b এর ঘনমাত্রা টু দি পাওয়ার n, এই ক্ষেত্রে আমরা কি করব? শুধু বিক্রিয়কটাকে কাউন্ট করব। যদি আমরা আরেকটা एग्जांपल দেখি, ধরে নিলাম x + y বিক্রিয়া করে হচ্ছে কি z + b। এই ক্ষেত্রে আমরা কি করব? সব ক্ষেত্রে যদি এইভাবে আমরা করি, জাস্ট বিক্রিয়কটাকে কাউন্ট করব। তাহলে প্রথমত কি করব আমরা? বিক্রিয়ার হার, যদি সমানুপাতিক চিহ্ন দাও, তো সমানুপাতিক চিহ্ন দিলে কি করবা? এইভাবে করবা। যদি সমানুপাতিক চিহ্ন না দিয়ে সমান সমান দাও, তাহলে k x টু দি পাওয়ার n এবং y টু দি পাওয়ার n। বল এইটুকু আমাদের সবার ক্লিয়ার আছে কিনা? এবং আমরা নেক্সট এপিসোডে আমাদের এই টাইপের যত ধরনের ম্যাথমেটিক্স আছে সবকিছু নিয়ে আসবো। ঠিক আছে? সবাইকে আসসালামু আলাইকুম।